প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে আমার অণুজীবের ভাইরাস অংশের তৃতীয় পর্বের ক্লাসে দেখা হচ্ছে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুরাদুন্নবী সৌমিক, ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো আসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। পূর্ববর্তী ক্লাসে আমরা ভাইরাস, এটা হচ্ছে আমাদের ভাইরাসের তৃতীয় পর্ব। তো এর আগে ভাইরাসের আমাদের দুইটা পর্বের ক্লাস প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু দেখে আসো, তাহলে তোমাদের তৃতীয় ক্লাসটা বুঝতে সুবিধা হবে। কারণ এগুলো আসলে হচ্ছে সিকোয়েন্স বেসড ক্লাস, যেগুলো আসলে হয় কি যে প্রথমে অনেক কিছু বলা হয়। ধরো প্রথম পর্বে আমি তোমাকে বললাম যে ভাইরাস আসলে এইরকম ধরো ভাইরাস হচ্ছে এক প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নির্মিত, প্রোটিনকে বলা হয় ক্যাপসিড, এরকম ধরো কিছু একটা ইনফরমেশন বলে রাখলাম। তৃতীয় পর্বে দেখা যাবে সরাসরি আমরা ক্যাপসিড নিয়ে আলোচনা করতেছি। তো যারা এই অধ্যায়টা নতুন পড়বে তাদের হঠাৎ করে মাথায় আসতে পারে ভাই ক্যাপসিড কি, এটা তো বুঝলাম না। তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লেলিস্ট অনুযায়ী ক্লাসটা ফলো করবা। যেমন ধরো ভাইরাসের প্লেলিস্টটা শুরু করলে ভাইরাসের সবগুলো প্লেলিস্ট দেখে ফেলবা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ব্যাকটেরিয়ারগুলো এবং ম্যালেরিয়ার ক্ষেত্রেও ম্যালেরিয়াগুলো। তো আমাদের আজকে ভাইরাসের তৃতীয় পর্বের প্লেলিস্টে তোমাদেরকে স্বাগতম। তো পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভাইরাসের প্রকারভেদ, যে ভাইরাস আসলে দেখতে কেমন। আমরা তো জানি ভাইরাস একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, তাই না? যেমন বলা আছে ভাইরাস হচ্ছে ভাইরাসই, মানে ভাইরাসের তুলনা ভাইরাস নিজেই। আসলে ভাইরাসকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না। তো এই ভাইরাসের আকৃতি কেমন, এটা একটা ইন্টারেস্টিং ছিল, যে কোনো ভাইরাস ছিল দণ্ডাকার, কোনো ভাইরাস ছিল গোলাকার, কোনো ভাইরাস ছিল কি তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেমন ডিম্বাকার ছিল, ট্যাডপোল আকৃতির কিছু ভাইরাস ছিল। এই আকৃতিগুলো আমরা তোমাকে গত ভিডিওতে পড়িয়ে দিয়েছি। তো আমরা এর পর থেকে শুরু করব। আচ্ছা, তাহলে এই যে ভাইরাসের আকৃতিগুলো তোমাদেরকে পড়ানো আছে, তো আমাদের এখন ক্লাসটা শুরু হবে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। এখন আমরা সবাই জানি নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যাকে আমরা ডিএনএ নামে চিনি, আরেকটি হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা আরএনএ নামে চিনি। এখন দেখো এই যে ডিএনএ আরএনএ এই জিনিসগুলো হচ্ছে সবই মূলত নিউক্লিক অ্যাসিড। এখন আমরা যদি আমাদের সাথে ভাইরাসের কম্পেয়ার করি, আমাদের ক্ষেত্রে কি হয় জানো? আমাদের ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুইটাই পাওয়া যায়, তাই না? ডিএনএও আছে আরএনএও আছে। কিন্তু ভাইরাস তো আর মানুষের মতন এত উন্নত কিছু না। এখানে নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, তবে সেটা শুধুমাত্র এক ধরনের, হয় ডিএনএ অথবা আরএনএ। তা এখন যে ভাইরাসে ডিএনএ আছে সে ভাইরাসে আরএনএ নাই, আর যে ভাইরাসে আরএনএ আছে সে ভাইরাসে কি নাই? ডিএনএ নাই। তাহলে এখন যে ভাইরাসে ডিএনএ থাকবে তাদেরকে আমরা কি ভাইরাস বলবো? অবভিয়াসলি ডিএনএ ভাইরাস। আর যে ভাইরাসে আরএনএ থাকবে তাকে আমরা কি বলতে পারি? আরএনএ ভাইরাস। এখন দেখো ডিএনএ ভাইরাস সাধারণত কয় সূত্রক হয় বা ডিএনএ কয় সূত্রক হয়? আমরা জানি, আমরা ওই যে কোষের গঠনে ডিএনএ ডাবল হেলিক্স মডেল ছিল না? ওয়াটসন এবং ক্রিক 1953 সালে আবিষ্কার করছিল ডাবল হেলিক্স মডেল। এই মডেলটা আসলে কেমন ছিল তোমাদের সবার আশা করি মনে থাকার কথা। এই যে আমরা একটু যদি বোর্ডে তোমাকে দেখাই, যে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা এই যে এরকম ছিল না? আমরা পড়ছিলাম, এই যে এইটা ছিল ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তো ডাবল হেলিক্স তো আসলে ইংরেজি শব্দ নাকি? ডাবল হচ্ছে দ্বি, হেলিক্স মানে তন্ত্রী বা সুতার মতো, যা হোক। তো ডাবল হেলিক্স মডেল মানে দ্বিতন্ত্রী মডেল। তো এখন ডিএনএ কয় সূত্রক? তাহলে ডিএনএ অবভিয়াসলি হবে দ্বিসূত্রক। আর আরএনএ কয় সূত্রক ছিল? আরএনএ ছিল এক সূত্রক। তাহলে এইটা ছিল আরএনএ আর এইটা হচ্ছে আমাদের ডিএনএ। তাহলে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স। মানে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আরএনএ কয় সূত্রক? আরএনএ এক সূত্রক। এখন সব জায়গায় তো কিছু ব্যতিক্রম থাকবে, তাই না? তো এখন ডিএনএ যদি ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক হয়, তাহলে এর ব্যতিক্রম কয় সূত্রক হবে? এর ব্যতিক্রম হবে এক সূত্রক। আর আরএনএ যদি তোমার এক সূত্রক হয়, তার ব্যতিক্রম কত হবে? দ্বিসূত্রক। তাহলে আসলে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে তোমাকে টোটাল প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটি কি? আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কি? আমরা তো জানি ভাইরাস শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে গঠিত। কি কি?
নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, ওই যে প্রোটিন নির্মিত যে আবরণ যেটা ক্যাপসিড আমরা বলি, মাথা যেটা, এটা আমরা এর পরের ভিডিওতে দেখব যখন আমরা টিএমভির গঠন পড়ব, টি2 ফাজের গঠন পড়ব, তখন আমরা এটা আরও ক্লিয়ারলি দেখব। তো এখন এই যে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখন এই রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা মানে আরএনএ ভাইরাস, এটা আবার দুই প্রকার, আবার তোমার কি ডিএনএ ভাইরাস দুই প্রকার। তাহলে ডিএনএ ভাইরাস দুই প্রকার কি, একটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ আর একটা হচ্ছে একসূত্রক ডিএনএ। তাহলে একসূত্রক ডিএনএটা ব্যতিক্রম, আর আরএনএ ভাইরাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একসূত্রক আরএনএ আর একটা হচ্ছে দ্বিসূত্রক আরএনএ। এখানে দ্বিসূত্রক আরএনএটা ব্যতিক্রম। ক্লিয়ার? তো মোটামুটি ডিএনএ আরএনএ নিয়ে আমাদের এই আমরা সামনে আরও পড়ব, তোমাদের সাথে আরও কথা হবে ডিএনএ আরএনএ নিয়ে। এটা আসলে এই অধ্যায়ের পড়া না, যেহেতু আমি বিস্তারিত বললাম না, ঠিক আছে? তো আমরা ওটা কোষ ও কোষের গঠন টপিকসে ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো ডিএনএ ভাইরাসটা, যে ডিএনএ ভাইরাস আমি তো তোমাদের প্রথমেই বললাম যে ভাইরাসটা ডিএনএ ভাইরাস, তাতে নিউক্লিক অ্যাসিড রূপে শুধু ডিএনএ থাকবে। ডিএনএ অর্থ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকবে। এখন তোমাদের এমসিকিউ পোর্শন যদি হয়, যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার মূলত কি দরকার বা কীরকম অবজেক্টিভ আসতে পারে, এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার অবজেক্টিভ আসতে পারে নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, অথবা নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়। তাহলে কোনগুলা ডিএনএ ভাইরাস, কোনগুলা আরএনএ ভাইরাস, এগুলা তোমার জানতে হবে। যেমন দেখো তোমার এখানে আছে টি2 ব্যাকটেরিয়া, বা টি2 ব্যাকটেরিয়া মানে আসলে টি2 ফাজ ব্যাকটেরিয়া যেগুলো, তাই না, ট্যাডপোল আকৃতির যেগুলো ছিল, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, অ্যাডিনোহারপিস সিমপ্লেক্স, এই ভাইরাসগুলো ছিল। তো এখন আমরা যদি একটা নেমোনিক্সের মাধ্যমে একটু পড়ার চেষ্টা করি, তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হয়। তো আমি একটা নেমোনিক্স যদি এখানে লেখার চেষ্টা করি, যে দেখো তোমরা এইভাবে মনে রাখতে পারো, টিপুর ভাই কে জানো? টিপুর ভাই হচ্ছে টি2। তাহলে কি লিখলাম? টিপুর ভাই টি2। একটা শহরের নাম ধরো ভ্যানিলা, একটা শহরের নাম কি? ভ্যানিলা। ভ্যানিলা হতে কোথায় গেল তারা? ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। আমরা যদি জাস্ট এইভাবে একটা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য কিছুটা সুবিধাজনক হয়, বাট এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। তো এখন যারা আমরা একেবারেই মনে রাখতে পারবো না, তারা আমরা চেষ্টা করব একটু নেমোনিক্স বা ব্রেইন বুস্টার দিয়ে মনে রাখতে, বাট এটার উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। প্রাথমিক ক্ষেত্রে তুমি এটাকে অনুসরণ করতে পারো। তাহলে এই যে টিপু, এই টিপুতে কি আসবে বলো তো? এই টিপুতে আসবে টিআইভি। ভাইতে কি আসবে? ভাইতে আসবে তোমার ভ্যারিওলা। ভাইতে কি আসবে? ভ্যারিওলা। টি2তে কি আসবে বলো তো? টি2তে আসবে এই যে টি2 ভাইরাস। তারপর ভ্যানিলাতে কি আসবে বলো? ভ্যানিলাতে আসবে ভ্যাকসিনিয়া। হতেতে কি আসবে? হতেতে আসবে এই যে অ্যাডিনোহারপিস সিমপ্লেক্স, যেটা, ঠিক আছে, হারপিস ভাইরাস বলা হয় যেটাকে মূলত। তারপর তোমার ফ্রান্সতে কি জানো? ফ্রান্সতে হচ্ছে ফুলকপি ভাইরাস। এটা এখানে দেওয়া হয় নাই তোমাদের বইতে, আজিবুর স্যারের বইতে ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবা। তাহলে ফ্রান্সতে হচ্ছে ফুলকপি ভাইরাস। শেষ। তাহলে কি বললাম আরেকবার বলো? টিপুর ভাই টি2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুতে হচ্ছে টিআইভি, ভাইতে কি? ভ্যারিওলা, টি2তে কি? টি2 ফাজ, তারপর ভাইতে ভ্যানিলাতে কি? ভ্যাকসিনিয়া, হতেতে হারপিস বা অ্যাডিনোহারপিস সিমপ্লেক্স, আর ফ্রান্সতে কি? ফুলকপি ভাইরাস। তাহলে যেগুলা ডিএনএ ভাইরাস, তাহলে বাদ বাকি যে ভাইরাসগুলা থাকবে সেগুলা কি? আরএনএ ভাইরাস। শোনো, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা উপদেশ দিই, এটা মাথায় রাখবা। যে জিনিসগুলা দেখবা দুইটা পার্ট থাকে, যেমন ধরো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, বা মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, তারপর আমাদের কার্পাল অস্থির নাম, টার্সাল অস্থির নাম। তো সব সময় চেষ্টা করবা একটা পোর্শনে সবগুলা মুখস্থ রাখার। যেমন যদি আমি ডিএনএ ভাইরাসটা মুখস্থ রাখি, আমি চেষ্টা করব সবগুলা ডিএনএ ভাইরাস মনে রাখার। তো যে ভাইরাসটা আমার মনে থাকবে না সেটা কি? আরএনএ ভাইরাস। ধরো পরীক্ষাতে এরকম আসবে, নিচের কোনটিকে ডিএনএ ভাইরাস বললে ভুল হবে না, ডিএনএ ভাইরাস বললে ভুল হবে না।
অথবা নিচের প্রশ্ন আসতে পারে নিচের কোনটিকে ডিএনএ ভাইরাস বলা যাবে না, মানে কোনটি আরএনএ ভাইরাস। এখন ধরো 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে তোমার একটা অপশন বুঝতেই পারতেছো যে এরকম তুমি কোনো ভাইরাসের নাম পড়ো নাই। যেহেতু তুমি এরকম কোনো ভাইরাসের নাম পড়ো নাই, তাহলে এটা আরএনএ ভাইরাস, কারণ তোমার তো ডিএনএ ভাইরাস সবগুলো মুখস্থ। যেহেতু তোমার সবগুলা ডিএনএ ভাইরাস মুখস্থ, যে ভাইরাসটা তুমি পড়ো নাই সেটাই কি ভাইরাস হবে? আরএনএ ভাইরাস। তারপর ধরো তুমি সবগুলা কার্পাল, কার্পাল মানে বুঝো কিনা জানি না, কবজির হাড়, এই যে হাড়গুলো এখানে 8টা হাড় আছে, আর কার্পালে আছে কার্পালে হচ্ছে 8টা, টার্সালে হচ্ছে 7টা। তো এখন তোমাকে প্রশ্ন আসলো কোনটি কার্পাল অস্থির নয়। তো এখন তোমার যদি 8টা কার্পাল অস্থির নামই মনে থাকে, তাহলে যেই জিনিসটা তোমার কাছে আনকমন লাগবে সেটাই কার্পাল অস্থির নয়, তাহলে টার্সাল পড়ার আর দরকার হলো না। তারপর মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নয়। এখন তুমি যদি মাইটোসিসের সবগুলো গুরুত্ব পড়ো, তাহলে পরীক্ষায় যদি আসে নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়, তুমি যেটা পড়ো নাই সেটাই গুরুত্ব নয়। আবার যদি পরীক্ষাতে আসে নিচের কোনটি মিওসিসের গুরুত্ব নয়, তা নিচের কোনটি মিওসিসের গুরুত্ব নয় বললে কি 3টা দিবে মিওসিসের গুরুত্ব, আরেকটা দিবে কি মাইটোসিসের গুরুত্ব। তো তুমি যেহেতু মাইটোসিসের সবগুলো গুরুত্ব পড়ছো, তুমি তো মিওসিসের গুরুত্ব থেকে মাইটোসিসটা আলাদা করে বের করতেই পারবা, তাহলে দেখবা ব্রেনের উপর চাপ একটু কম পড়বে। তবে এই সূত্রটা কিন্তু একাডেমিকের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন তো তুমি পড়ে গেছো মাইটোসিসের গুরুত্ব, পরীক্ষায় আসছে মিওসিসের গুরুত্ব, তুমি লিখলা মাইটোসিসের গুরুত্ব নিম্নরূপ, তারপর লিখে দিলা, এইগুলো বাদে যাহা যাহা থাকিবে সবই মিওসিসের গুরুত্ব, তাহলে কিন্তু নাম্বার দিবে না, 0 দিবে। অর্থাৎ এই সিস্টেমটা তুমি অ্যাডমিশন মানে এমসিকিউর ক্ষেত্রে ফলো করতে পারো। তো ফলোর ক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, আমরা সবগুলো ডিএনএ ভাইরাসকে মনে রাখার ট্রাই করব বা চেষ্টা করব। এখন এই ডিএনএ ভাইরাসগুলোকে যে আমরা মনে রাখবো, তার জন্য আমরা একটা নেমোনিক্স ইউজ করলাম। কি নেমোনিক্স? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে এই ডিএনএ গুলা কি দ্বিসূত্রক ডিএনএ, যে ডিএনএ গুলার নাম পড়লাম না বা যে ভাইরাসগুলোর নাম পড়লাম না সেগুলো সব তাহলে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসগুলো একটু বেশি মারাত্মক টাইপ ভাইরাস। খেয়াল করে দেখো তুমি, টিএমভি, টিএমভির নাম তো শুনছো, টোবাকো মোজাইক ভাইরাস। পর্ব 1-এ দেখে আসো যে টিএমভির অনেক ইতিহাস নিয়ে আমি আলোচনা করছি। তারপরে এইচআইভি, এইচআইভি নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা থাকবে। এইচআইভি ভাইরাসের নাম শোনো নাই, আশা করি এমন কোনো ব্যক্তি বর্তমান ক্লাসে উপস্থিত নাই, তাই তো নাকি? এইচআইভি ভাইরাসের কারণে কি রোগ হয়? এইডস রোগ হয়। তারপরে ডেঙ্গু, এই যে ঢাকা শহরে একটা বর্তমানে কি, এটা তো কয়েক বছর যাবত হচ্ছে, ডেঙ্গুর কারণে অনেক রোগ মারা যায়। ডেঙ্গু সম্পর্কে আমরা বিস্তারিত পরে পড়ব। তারপর পোলিও, পোলিও বর্তমানে খুব একটা দেখা যায় না, বাট এটাও খুব মারাত্মক ভাইরাস। মাম্পস, তারপর র্যাবিস, নোবেল করোনা, নোবেল করোনা চিনো? করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস যার কারণে এইচএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে হইল। এই শর্ট সিলেবাসের কারণে তোমাদের মনে করো যে অ্যাডমিশনটা কঠিন হয়ে গেল, এই সেই করোনা ভাইরাস। ঠিক আছে। তারপর র্যাবিস, র্যাবিসের কারণে হয় হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। জলাতঙ্ক রোগীরা কেমন জানো? মুখের সামনে জল নিলে ভয় পায় বা হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে কি জল, ফোবিয়া মানে ভয়। যেমন কারো লাইটে ফোবিয়া থাকে, ঠিক আছে, এরকম এক একজনের এক এক জায়গায় ফোবিয়া থাকে, স্পিচে ফোবিয়া থাকে। তো হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জলাতঙ্ক। এই জলাতঙ্কটা হয় মূলত রেবিস ভাইরাসের কারণে। তো মোটামুটি এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। আর ওই যে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এগুলা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। এখন দেখো তোমাদের আমি ক্লাসের শুরুতে বলছিলাম ডিএনএ ভাইরাস দ্বিসূত্রক, তাই না? কিন্তু ব্যতিক্রম কিছু ডিএনএ ভাইরাস আছে যারা একসূত্রক। এখন ব্যতিক্রম সেই ডিএনএ ভাইরাস কোনগুলা? যেগুলো ডিএনএ একসূত্রক সেইগুলো এখানে দেওয়া আছে। দেখো এই যে পার্ভো ভাইরাস, এই পার্ভো ভাইরাস গোত্রের 5X174 M13 কলিফাজের ডিএনএ হচ্ছে একসূত্রক। নামটা দেখেই দেখো কেমন উদ্ভট একটা নাম, তাই না? ওই যে মনে করো ওই যে বিজ্ঞানীরা যখন কিছু গ্রহ নক্ষত্র আবিষ্কার করে এরকম উল্টাপাল্টা কিছু নাম দেয় না, এরকম উল্টাপাল্টা নাম। আসলে এগুলো উল্টাপাল্টা ঠিক না, এর একটা সিরিজ আছে বুঝছো, ল্যামডা সিরিজ, টি সিরিজ, কলিফাস সিরিজ। এখন তোমাদের তো ইন্টারমিডিয়েটে আর এত ডিটেলস জ্ঞান দরকার নাই। মনে করো যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মাইক্রোবায়োলজির উপর অনার্স করে, মাস্টার্স করে, পিএইচডি করে, আমাদের মেডিকেলের যে থার্ড প্রফেশনাল এক্সামে মাইক্রোবায়োলজি একটা সাবজেক্ট আছে, তো ওখানে আসলে অনেক বিস্তারিত পড়ানো হয়। তো যেহেতু তোমরা এখনও ক্লাসিফিকেশন পড়ো নাই, তোমাদের বেসিকটা হয়তো এতটা স্ট্রং না, তো সেক্ষেত্রে আপাতত তোমরা একটু কষ্ট করে
মুখস্থ করো, না হলে পড়ার লোডটা অনেক বেশি হয়ে যাবে। আর ইন্টারমিডিয়েট পরীক্ষাতে তোমাদের এমন কিছু আসবে না যা তোমাদের টেক্সট বুকে নাই। কথাটা কি বুঝছো? অনেকে যারা একটু টপ লেভেলের স্টুডেন্ট তারা চিন্তা করে যে সব পড়ে ফেলবো, এখনই মনে করো মেডিকেলের বইটা পড়ে ফেললে ভালো হয় নাকি, কিন্তু না, এখনও মেডিকেলের বই পড়ার তোমার সময় হয় নাই। তুমি ইন্টারের বইটা একাধিক রাইটার ফলো করতে পারো। ওকে, তো মোটামুটি আমরা একটু এই দুইটা মুখস্থ করব। আচ্ছা, তারপরে দেখো আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে আমরা জানি আরএনএ ভাইরাস কয় সূত্রক? আরএনএ ভাইরাস এক সূত্রক। স্বাভাবিকভাবে আরএনএ ভাইরাস কয় সূত্রক? এক সূত্রক। তবে আরএনএ ভাইরাসের যে ব্যতিক্রম আছে, সেই আরএনএ ভাইরাসের ব্যতিক্রমটা কয় সূত্রক? সেই ব্যতিক্রমটা হচ্ছে দ্বিসূত্রক। তাহলে এই দ্বিসূত্রক আরএনএ ভাইরাস কি কি দেখো? এই দ্বিসূত্রক আরএনএ ভাইরাসটা হচ্ছে তোমার, দ্বিসূত্রক আরএনএ ভাইরাস হচ্ছে এই দেখো রিও ভাইরাস, রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস। তাই জাস্ট একটু মনে রাখবা, রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস। বামন মানে বুঝো তো যে মানুষ আর লম্বা হয় না, তো ধান গাছ ছোট ছোট থাকে, উদ্ভিদের একটা রোগ আছে এরকম। তাহলে আবার আমরা একটু রিকল করি, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস দুই প্রকার, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস আবার দুই প্রকার, দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ। তা দ্বিসূত্রক ডিএনএ কাদের ছিল? ওই যে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, ওইগুলার ছিল। আর তোমার ওই যে পার্বো ভাইরাস, যেটা একসূত্রক ডিএনএ ছিল ব্যতিক্রম, পার্বো ভাইরাস কি ছিল? 5X174 and M13 কলিফাজ। এটা একটু মুখস্থ করতে বলছিলাম তোমাদের, তাই না? আর আরএনএ ভাইরাস কোনগুলা? ওই যে উদ্ভিদের মারাত্মক রোগ টিএমভি আর মানুষের মারাত্মক রোগ। মানুষের মারাত্মক কি কি আছে? ডেঙ্গু আছে, এইচআইভি আছে, এই যে ভাইরাসগুলা পড়লাম আমরা, ওইগুলা ছিল। আর এখানে একসূত্রক আরএনএ কোনটা? এতক্ষণ যা পড়লাম সবই একসূত্রক আরএনএ। আর আরএনএর ব্যতিক্রমটা কয় সূত্রক? দ্বিসূত্রক। কারণ আরএনএ একসূত্রক হবে এটাই তো নর্মাল, তাহলে এর ব্যতিক্রম দ্বিসূত্রক। এই দ্বিসূত্রক হচ্ছে রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস। অত জটিলভাবে চিন্তা করার কিছু নাই, সহজভাবে করো, ইনশাল্লাহ মনে থাকবে তোমাদের। আচ্ছা, এইবার দেখো বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস হচ্ছে দুই প্রকার। কোনো ভাইরাসের বাইরে একটা এক্সট্রা আবরণ থাকে, ঠিক আছে? আবার কোনো ভাইরাসে এক্সট্রা আবরণ থাকে না। মনে করো যে আমাদের চামড়ার উপরে যে আমি একটা গেঞ্জি পরছি না, একটা গেঞ্জি আছে না আমার, এটা একটা এক্সট্রা একটা আবরণ না? যখন শীতকাল আসবে তখন আমি এর উপর আর একটা জ্যাকেট পরবো না, একটা জ্যাকেট এক্সট্রা আবরণ। তো কোনো ভাইরাসে এরকম এক্সট্রা আবরণ থাকে, কোনো ভাইরাসে আবরণ থাকে না। আগে আমরা জানবো বহিস্থ আবরণহীন ভাইরাস কোনগুলা, যেমন টিএমভি, টিটু। এই যে আমরা টিএমভি ভাইরাস আর টিটু ভাইরাসের গঠন পড়বো না, টিএমভি আর টিটু ভাইরাসের গঠন কিন্তু আমার একটু পরেই পড়তে হবে, তো তোমরা একটু পরে দেখবা। টিএমভি আর টিটুতে কিন্তু ওই ক্যাপসিডের উপরে আলাদা কোনো পেপলোমিয়ার বা লিপিড প্রোটিনের কোনো স্তর ছিল না। কিন্তু তোমার এই যে বহিস্থ আবরণী ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, তোমরা এই ভাইরাসগুলো যদি আমি জাস্ট একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ছবি আছে কিছু ভাইরাসের, তোমরা দেখতে পারো। দেখো এই যে ছবি পাবো আমরা সামনে কিছু। এই দেখো, ধরো যদি আমরা এই যে এইটাকে যদি ধরি টিএমভি, এটা হচ্ছে আমার টিএমভি ভাইরাস, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখো, টিএমভি ভাইরাসের কিন্তু কোনো কি নাই, টিএমভি ভাইরাসের কিন্তু এই ক্যাপসিডের উপরে কোনো এক্সট্রা কোনো আবরণই নাই, আছে কি? তাহলে এটা বহিস্থ আবরণ বিহীন ভাইরাস। আর এইচআইভি, এই দেখো এটা দেখো টিটু ফাজের দেখো এই যে ক্যাপসিডের বাইরে কি আলাদা কোনো আবরণ আছে? কোনো আবরণ নাই, তাহলে এটাও হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাস। আর এই যে তোমার নোবেল করোনা ভাইরাস দেখছো, এই যে ক্যাপসিডের উপরে স্পাইক আছে, কি আছে? স্পাইক আছে, তাহলে এটা অবশ্যই কি ভাইরাস তোমার? এটা অবশ্যই তোমার বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। এছাড়াও তুমি অনেক ভাইরাসের ছবি দেখবা, একটু পরে আমরা তোমাকে আস্তে আস্তে পড়াবো, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবো যে যেসব ভাইরাসে কি থাকে, যেসব ভাইরাসে তোমার ক্যাপসিডের উপরে কোনো আবরণী থাকে ওটাকে বলবো বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস, আর ক্যাপসিডে যদি আবরণী না থাকে বহিস্থ আবরণ বিহীন ভাইরাস। তাহলে বহিস্থ আবরণ বিহীন ভাইরাস কি কি পড়লাম বলো? বহিস্থ আবরণ বিহীন ভাইরাস, আবরণী যুক্ত ভাইরাস কি কি ছিল? আবরণী যুক্ত ভাইরাসগুলো ছিল তোমার এই যে আবরণী যুক্ত ভাইরাস, আবরণী যুক্ত ছিল ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি। তুমি পাশে লিখে নিতে পারো করোনাও কি আবরণী যুক্ত ভাইরাস। আর আবরণী বিহীন ভাইরাস ছিল টিএমভি আর টিটু। আমি তোমাকে একটু পরে দেখাইলাম না, একটু আগে দেখায় আসলাম। আচ্ছা, এইবার দেখো পোষক দেহ অনুযায়ী ভাইরাস কয় প্রকার? আমরা সবাই তো জানি ভাইরাস কি বলতো,
ভাইরাস হচ্ছে একটি বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ পোষক দেহ ছাড়া ভাইরাস জীবিত থাকতে পারবে না। অর্থাৎ ভাইরাসের জীবন ধারণ করার জন্য পোষক দেহ অত্যন্ত প্রয়োজন। এখন সেই পোষক দেহটা মানুষও হতে পারে, সেই পোষক দেহটা ব্যাকটেরিয়াও হতে পারে, সেই পোষক দেহটা ছত্রাকও হতে পারে, সে পোষক দেহটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীও হতে পারে। এখন কোন পোষক দেহে ভাইরাসটা তার জীবনচক্র সম্পন্ন করবে তার উপর ভাইরাসের প্রকারভেদ অবশ্যই থাকা উচিত। যেমন উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস কি এদের রোগ সৃষ্টিকারী, মানে এরা উদ্ভিদে রোগ সৃষ্টি করে। যেমন টিএমভি, টিএমভি কি জীবাণু মানুষে হবে? টিএমভির ফুল মিনিং কি ছিল বলতো? টোবাকো মোজাইক ভাইরাস, মানে এটা তামাক গাছের পাতায় ছোপ ছোপ রোগ সৃষ্টি করে। কি করে বলতো ভাইয়ারা? তামাক গাছের পাতায় ছোপ ছোপ রোগ সৃষ্টি করে। তো অবভিয়াসলি এটা উদ্ভিদ ভাইরাস হবে। তারপরে তোমার দেখো এই যে টিএমভি, বিন মোজাইক ভাইরাস বা বিন ইয়েলো ভাইরাস, তাহলে এটা তো বুঝছো বিন মানে কি সিম, সিমে রোগ সৃষ্টি করে। আচ্ছা ঠিক আছে, এইটাই মোটামুটি বলা আছে। এই দেখো তোমাদের ওই যে একটু আগে বললাম না যে ফুলকপি ভাইরাস একটা রোগ আছে, ফুলকপি ভাইরাসটা ডিএনএ ভাইরাস। দেখো এখানে বলছে এই যে ফুলকপির মোজাইক ভাইরাস ডিএনএ, ওই যে সেই ডিএনএ ভাইরাসের মধ্যেই ছিল এটা। এবার আসো প্রাণী ভাইরাস, মানে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, মানে বাংলা কথা ভাইরাস গঠিত যে রোগগুলো আমাদের অথবা অন্য কোনো প্রাণীদের হয় সেটাই কি প্রাণী ভাইরাস। যেমন তোমার এইচআইভি, তারপর ভ্যাকসিনিয়া, নোভেল করোনা, তারপর আরও তো তোমার জলাতঙ্ক, যা যা আছে মোটামুটি, তো লিস্ট তো অনেক বড়, শেষ হবে না। আচ্ছা এবার আসো ব্যাকটেরিয় ফাজ। তোমরা কি কেউ বলতে পারবা ফাজ শব্দের অর্থ কি? এই ফাজ শব্দের অর্থ হচ্ছে টু ইট, মানে ভক্ষণ করা, মানে খাওয়া। আমরা খাই না, আমরা ভক্ষণ করা বা খাওয়াটাকে বলা হয় ফাজ। তাহলে ব্যাকটেরিয় ফাজ কি আসলে ব্যাকটেরিয়া? অনেকে এই ব্যাকটেরিয়া ফাজকে ব্যাকটেরিয়া মনে করে। না ভাইয়া, ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়াকে খাবে না। মানুষ কি মানুষকে খায়? মানুষ তো মানুষকে খায় না। তাহলে ব্যাকটেরিয়া কখনো ব্যাকটেরিয়াকে খাবে না। তাহলে ব্যাকটেরিয়াকে খাবে অন্য কিছু, সেই অন্য কিছুটা কি? সে অন্য কিছুটা হচ্ছে ভাইরাস। তাহলে ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে একটা ভাইরাস। তাহলে এই ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসটা কাকে আক্রমণ করে? ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে যে এরা পোষক দেহ রূপে ব্যাকটেরিয়াকে বেছে নেয়, যে আমরা যখন লাইটিকাল লাইসোজেনিক চক্র পড়বো আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো ব্যাপারটা। তাহলে ব্যাকটেরিয়া ফাজের মধ্যে কি কি আছে? এই যে তোমার T2, T4, T6, মানে টি সিরিজ ভুক্ত বা ট্যাডপোল সিরিজ ভুক্ত যে ভাইরাসগুলা, সেগুলা তোমার কি বলতো? ব্যাকটেরিওফাজ। তারপরে আছে সায়ানোফাজ। সায়ানোব্যাকটেরিয়ার নাম শুনছো না তোমরা সবাই? সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। তাহলে এই নীলাভ সবুজ শৈবালকে ভক্ষণকারী যে ভাইরাস তাকে কি বলবে? সায়ানোফাজ, মানে সায়ানোব্যাকটেরিয়াকে খাবে। তাহলে সায়ানোব্যাকটেরিয়া প্লাস ইট মানে সায়ানোফাজ। আচ্ছা তাহলে সায়ানোফাজগুলোর নাম তুমি একটু দেখো পারবা। আচ্ছা এবার পোষক দেহে কিভাবে সংক্রমণ বংশবৃদ্ধি করে তার উপর ভিত্তি করে ভাইরাসকে আরো বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন দেখো সাধারণ ভাইরাস, তারপর হচ্ছে রিট্রো ভাইরাস। এখানে রিট্রো ভাইরাস নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, তা আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই তোমাদের বোটানির প্রথম অধ্যায়ের কোষের গঠনের লাস্টের অংশে দেখবা সেন্ট্রাল ডগমা নামে একটা টপিক ছিল, তাই না? তো সেখানে আমরা পড়তাম এভাবে, ধরো যে প্রথমে একটা ডিএনএ থেকে কি হবে? ডিএনএ থেকে হবে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। আর এই মেসেঞ্জার আরএনএ থেকে কি হবে বলতো? মেসেঞ্জার আরএনএ থেকে উৎপন্ন হবে প্রোটিন। মেসেঞ্জার আরএনএ থেকে উৎপন্ন হবে কি? প্রোটিন। তাহলে এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। এখন এই ট্রান্সক্রিপশন কিভাবে হয়, ট্রান্সলেশন কিভাবে হয়, সেটা আমরা পরবর্তীতে দেখাবো তোমাদের। তো ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ আসলে মেসেঞ্জার আরএনএ। আরএনএ 5 প্রকার: এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, আরআরএনএ, মাইনর আরএনএ। তো এর মধ্যে আমরা মেসেঞ্জার মানে হচ্ছে বার্তাবাহক, মানে যে তোমার বার্তাটা অন্যের কাছে নিয়ে যায়। তো এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া যদি ভাইয়া ট্রান্সক্রিপশন হয়, তো কোনো কারণে যদি এমআরএনএ থেকে ডিএনএ হয় তাহলে জিনিসটা রিভার্স করলো না, জিনিসটা উল্টা আসলো না, তাহলে এইটার নাম কি হবে?
রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। তো যে সকল ভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে তাদেরকে বলা হয় রেট্রো বা রিট্রোভাইরাস। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বলা হচ্ছে এইচআইভি একটা রিট্রোভাইরাস। এখানে ভাইরাল ডিএনএ আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই আরএনএটা আসলে কোন আরএনএ? এই আরএনএটা আসলে এমআরএনএ। এই এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই কারণে এইচআইভি একটা রিট্রোভাইরাস। তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে রিট্রোভাইরাস কাকে বলে? যাদের রিভার্স ট্রান্সক্রিপশন হয়, অর্থাৎ ভাইরাল এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আসো। এবার আসো অন্যান্য ধরন। ধরো আমরা যে মাইকোফাজ। মাইকো মানে কি জানো? মাইকো মানে হচ্ছে ছত্রাক, আর ফাইকো মানে হচ্ছে শৈবাল। মনে থাকবে, মাইকো মানে কি? মাইকো মানে ছত্রাক, আর ফাইকো মানে শৈবাল। তাহলে ছত্রাককে যে ভাইরাসগুলো ভক্ষণ করবে তার নাম কি হবে? মাইকো। ভক্ষণ করা মানে কি? ফাজ। তাহলে মাইকোফাজ। আর তোমার কি হবে? শৈবালকে ভক্ষণকারী কি হবে? ফাইকোফাজ, বা এরকম অ্যালগিফাজ, অনেক নামে ডাকা যেতে পারে। আচ্ছা, এইবার দেখো এই যে একজন বিজ্ঞানী, এই বিজ্ঞানী কি বলছে জানো? 1948 সালে বলছে ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফ্যাগাইন বা ফ্যাজাইন বলা হয়। কি বলা হয়? হলমস। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলছে যে ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফ্যাগাইন বা ফ্যাজাইন। তাহলে উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে বলা হয় কি? ফাইটোফ্যাগাইন। তাহলে ফাইটো মানে কি? ফাইটো মানে উদ্ভিদ। ফাইটো মানে কি? উদ্ভিদ। তোমরা পড়ছিলা যে ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, পড়ছিলা না? প্লাঙ্কটন মানে ছিল কি? ক্ষুদ্র জীব। তাহলে ফাইটোপ্লাঙ্কটন মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ। আর জুও মানে কি? জুও মানে হচ্ছে প্রাণী, যেমন জুও মানে চিড়িয়াখানায় প্রাণী থাকে। তাহলে জুওপ্লাঙ্কটন মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। আর দেখো, তাহলে প্রাণী আক্রমণকারীকে বলা হয় জিওফ্যাগাইন। তাহলে ফাইটোফ্যাগাইন মানে কি? ভক্ষণকারী। ওখানে যেমন আমরা ফাজ বলছি, এখানে বলবো ফ্যাগাইন। তাহলে ফাইটোফ্যাগাইন আর কি? জিওফ্যাগাইন, এই নামকরণটা করা হয়। এবার আসো ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসের একটা পার্থক্য। তো এখন মোটামুটি আমরা ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস তো পড়ে ফেললাম, তো পার্থক্যটা কি খুব কঠিন হবে? হবে না। তাও আমরা একবার একটু কম্পেয়ার করি। দেখো, সাধারণত এই আরএনএ ভাইরাসগুলোর আকৃতি হয় দণ্ডাকার বা সূত্রাকার। যেমন দণ্ডাকার ভাইরাস আমরা পড়ছিলাম না? এটিএম, আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস। আর সূত্রাকার ভাইরাস ছিল কি? ইবোলা ভাইরাস আর মটরের স্ট্রিট রোগের ভাইরাস। আমরা পড়ছিলাম কিন্তু, গত ভিডিওটা দেখে আসো একটু। আর ডিএনএ ভাইরাসগুলো ছিল তোমার গোলাকার, ব্যাঙাচি আকার, পাউরুটি আকার। ব্যাঙাচি আকারগুলো কোন ছিল? যে ট্যাটপল সিরিজের টি সিরিজ, যেমন T2, T4, T6। গোলাকার ছিল না? টিপু পিএইচডি করছে। পাউরুটি আকৃতির ছিল, ভ্যাকসিনিয়া, এরকম ছিল, তোমরা পারো এটা। তারপর দেখো, আরএনএ ভাইরাসের কোরে থাকবে কি? আরএনএ। আর এইটার কোরে কি থাকবে? ডিএনএ। খেয়াল করে দেখো, অধিকাংশ উদ্ভিদ ভাইরাস এবং সায়ানোফাজগুলো হচ্ছে আরএনএ। উদ্ভিদ ভাইরাস দেখো, আমরা ওই যে টিএমভি পড়ছিলাম না? টিএমভি, এই টিএমভিটা কি ডিএনএ ছিল না আরএনএ ছিল? এগুলা। আর অধিকাংশ প্রাণীতে তোমার এবং ব্যাকটেরিওফাজগুলো ডিএনএ ভাইরাস। এই পয়েন্টটা অতটা ভ্যালিড না, কারণ মোটামুটি ওই ডিএনএ হোক আরএনএ হোক, এটা উদ্ভিদেও করতে পারে, প্রাণীতেও করতে পারে। কারণ দেখো, বলতেছে অধিকাংশ উদ্ভিদে তোমার আরএনএ ভাইরাস, কিন্তু ফুলকপির যে মোজাইক রোগ ছিল, ফুলকপির মোজাইক রোগের জন্য দায়ী যে ভাইরাস, সেটা কি ডিএনএ না আরএনএ? সেটা তো ছিল আবার ডিএনএ ভাইরাস। তাহলে এই পয়েন্টটা অতটা ভ্যালিড না। তারপর দেখো, অধিকাংশ ভাইরাসের আরএনএ কয় সূত্রক? তো আমরা ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসের দেখো, এই যে 3 নাম্বার যে পয়েন্টটা, সেটাতে আমরা এতটা গুরুত্ব দিব না। কেন বলো তো? কারণ এখানে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস উদ্ভিদের হয়, প্রাণীর হয়, কারো বেশি হয়, কারো কম হয়। এইটা আসলে এত গুরুত্বপূর্ণ না। সাধারণত ক্ষেত্রে আরএনএ ভাইরাসগুলো উদ্ভিদে রোগ সৃষ্টি করে, আর ডিএনএ ভাইরাসগুলো প্রাণীতে। তবে ওই যে ফুলকপি ভাইরাস, সেটা তো আবার ডিএনএ, অর্থাৎ এই পয়েন্টটা অতটা জোরালো না। তারপরে দেখো সূত্রক, আমরা তো সবাই জানি আরএনএ ভাইরাস এক সূত্রক হবে, তাই না? আরএনএ ভাইরাস এক সূত্রক, আরএনএর ব্যতিক্রমগুলো দ্বিসূত্রক। আর ডিএনএ ভাইরাস দ্বিসূত্রক। আর ডিএনএর এই যে তোমার M13 কলিফাস 5X174
এটা কি বলতো একসূত্রক। আর রিও ভাইরাস আর ধরেন বামন রোগের ভাইরাসের আরএনএ দ্বিসূত্র। তারপর এটা উদ্ভিদে রোগ সৃষ্টি করে প্রাণীতে এনভেলাপ। এনভেলাপ মানে কি কোনো ওই যে বহিস্থ কোনো আবরণে লিপিড প্রোটিনের যে লিপোপ্রোটিন একটা স্তরকে এনভেলাপ বলে, এইটা তোমার আরএনএ ভাইরাসে থাকে না আর ডিএনএ ভাইরাসে এনভেলাপ থাকে। তারপর তো তোমার সেই বিখ্যাত উদাহরণ ওই যে আমি তোমাকে অধ্যায়ের একটু আগে বললাম না যে নিচের কোনগুলা ডিএনএ ভাইরাস নিচের কোনগুলা আরএনএ ভাইরাস, তো এই ডিএনএ আরএনএ ভাইরাস মোটামুটি। এখন এখান থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ডিএনএ ভাইরাসের বৈশিষ্ট্য নয় বা নিচের কোনটি আরএনএ ভাইরাসের বৈশিষ্ট্য নয়। তো একটু চেষ্টা করলে তোমরা পারবা না? অবভিয়াসলি পারবা। তো আসো আমরা পরবর্তী পোর্শনে চলে যাই। দেখো এই দেখো এইখানে একটা পয়েন্ট একটু ভালো করে খেয়াল করো। এখানে সুন্দর করে বলা আছে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ এবং আরএনএর উপর ভিত্তি করে যে পার্থক্যটা করা হয় এটাই একমাত্র সঠিক পার্থক্য, অন্যগুলো কিন্তু সমভাবে প্রযোজ্য নয়। কারণ ওই যে বললাম আরএনএ ভাইরাস সাধারণত উদ্ভিদকে আক্রমণ করে, প্রাণীকেও তো করে, কারণ সাধারণত আবার কি করে। তো তার মানে এইটার উপর ভিত্তি করে তুমি যদি এখন তোমাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস তুমি চিনবা কিভাবে, তোমাকে 1 নম্বর পয়েন্ট কি বলতে হবে, ডিএনএ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে থাকবে ডিএনএ আর আরএনএ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে থাকবে আরএনএ, বাকিগুলা তারপরে বলতে হবে। কারণ এগুলা দিয়ে তুমি এক্স্যাক্টলি ডিএনএ আরএনএ কে কি করতে পারো না, আইডেন্টিফিকেশন বা ডিফারেন্সিয়েট করতে পারো না। আচ্ছা এইবার দেখো ভাইরাসের পরজীবিতা বা প্যারাসাইটিজম, এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই তারপরে বই থেকে দেখাই, কি বলো? আচ্ছা ভাইরাসের আক্রমণ হচ্ছে সুনির্দিষ্ট, বা আমরা সংক্ষেপে বলতে পারি ভাইরাসের পরজীবিতা হচ্ছে সুনির্দিষ্ট। অর্থাৎ একটি নির্দিষ্ট ভাইরাস কোষের একটা নির্দিষ্ট জায়গাকে আক্রমণ করতে পারে। যেমন আমাদের পক্সের জন্য দায়ী যে ভাইরাস তা আক্রমণ করতে পারে আমাদের ত্বককে। তাহলে পক্সের ভাইরাস আক্রমণ করবে কাকে? পক্সের ভাইরাস আক্রমণ করবে আমাদের স্কিন বা ত্বককে। আচ্ছা তাহলে পক্স ভাইরাস আক্রমণ করবে আমাদের ত্বককে। আর আমাদের ঠান্ডা লাগার যে ভাইরাস, হ্যাঁ আমাদের যে ঠান্ডা লাগে না অনেকের, সর্দি কাশি হয়, এই ঠান্ডা লাগার ভাইরাস আক্রমণ করে শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনকে। শ্বসনতন্ত্রের কাকে? শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনকে। এখন চিকেন পক্স ভাইরাস কখনোই কি করতে পারবে না, শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনকে আক্রান্ত করতে পারবে না। অনুরূপভাবে কি করতে পারবে না, ঠান্ডা লাগার ভাইরাস কখনো ত্বককে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ ভাইরাসের আক্রমণ করার ক্ষমতাটা হচ্ছে টোটালি ফিক্সড, মানে যে যাকে আক্রমণ করার মতো সে তাকেই আক্রমণ করবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা রিজিকের মতো, বুঝছো? যেমন আমাদের রিজিক কি পূর্ব নির্ধারিত, তাই না? তোমার রিজিকও কেউ নিতে পারবে না, কারো রিজিকও তুমি আনতে পারবা না। অর্থাৎ চান্সের ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের কাছে চেষ্টা করা, আমরা চেষ্টা করে যাব, যদি রিজিকে থাকে হবে, না হলে হবে না, বাট আমরা আমাদের চেষ্টাটা করব। তো যাই হোক ভাইরাসের ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, ভাইরাসের পরজীবিতা হচ্ছে সুনির্দিষ্ট। অর্থাৎ একটি নির্দিষ্ট রোগের ভাইরাস একটা নির্দিষ্ট রোগী করতে পারে এবং আমাদের বডির একটা নির্দিষ্ট অংশকেই তারা আক্রমণ করতে পারে, কারণ ওই অংশে তার রিসেপ্টর সাইটটা যুক্ত থাকে। তাহলে আমরা একটু দেখো। আচ্ছা পরজীবী হিসাবে বেঁচে থাকার চরিত্রকে পরজীবিতা বলে, বোঝার কিছু নেই। ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ পোষক দেহ ছাড়া ভাইরাস কখনো বেঁচে থাকতে পারবে না। পোষক দেহর বাইরে গেলে ভাইরাস জ্বরের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাই না? পোষক দেহের বাইরে গেলে ভাইরাস কি হবে, জ্বরের মতো নিষ্ক্রিয় হবে। অর্থাৎ ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। তারপর ভাইরাস তার বংশবৃদ্ধি তথা জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য অন্য সজীব কোষের উপর নির্ভর করে। অন্য কোনো জীব, মানুষ সহ যেমন অন্যান্য প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, শৈবাল, এই যে মনে আছে না উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস, ছত্রাক আক্রমণকারী ভাইরাস, শৈবাল আক্রমণকারী ভাইরাস, একটু আগে বললাম না ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস। আচ্ছা সজীব কোষে ভাইরাস লক্ষণ প্রকাশ করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। এই যে তো এই ভাইরাসের বংশবৃদ্ধি আজও পর্যন্ত সম্ভব হয়নি, কারণ ভাইরাস তো পোষক দেহের বাইরে কি করে না, বংশবিস্তার করে না। আচ্ছা ভাইরাসের পরজীবিতা হচ্ছে সাধারণত সুনির্দিষ্ট, অর্থাৎ সুনির্দিষ্ট প্রকারের ভাইরাস
কোনো সুনির্দিষ্ট জীবে পরজীবী হয়। যেসব ভাইরাস আদি কোষকে আক্রমণ করে আর যেসব ভাইরাস প্রকৃত কোষকে আক্রমণ করে তারা হচ্ছে ভিন্ন প্রকৃতির। আদি কোষ জানো? আদি কোষ কাকে বলে? যে প্রোক্যারিওটিক কোষ। প্রো মানে কি? আদি, ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, অর্থাৎ যে সকল প্রাণীর বা যে সকল জীবের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না তাদেরকে বলা হয় আদি কোষ। আর ইউক্যারিওটিক মানে হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ এদের ক্যারিয়ন বা নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। তো আদি কোষ এবং প্রকৃত কোষে আক্রমণকারী ভাইরাস কখনোই কি হবে না? একই প্রকৃতির হবে না। দেখো, প্রকৃতপক্ষে ভাইরাসের প্রোটিন আবরণটি নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা। আচ্ছা বলতো, এই যে ভাইরাসের যে প্রোটিন আবরণ ছিল, এই ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলবো আমরা? ভাইরাসের প্রোটিন আবরণকে আমরা বলবো ক্যাপসিড। কি বলবো আমরা? ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলবো? ক্যাপসিড। অর্থাৎ এই ক্যাপসিডই নির্ণয় করবে ভাইরাসের আক্রমণের কি সুনির্দিষ্টতা। আচ্ছা, তারপরে দেখো, পোষক দেহে কোনো ভাইরাস প্রোটিনের রিসেপ্টর সাইট থাকলে ওই ভাইরাস ওই পোষক কোষকে আক্রমণ করতে পারে। অর্থাৎ আমার দেহে ভাইরাস তখনই আক্রমণ করতে পারবে যখন ওই ভাইরাস আক্রমণ করার জন্য যে একটা রিসেপ্টর সাইট সেটা যদি আমার দেহে থাকে, তাহলেই ওই ভাইরাস আমাকে কি করতে পারবে? আক্রমণ করতে পারবে। যেমন পোলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বাসনালী, অন্ত্রের আবরণ কোষ এবং কখনো কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। তাহলে এখান থেকে এমসিকিউগুলো একটু খেয়াল করো, তোমাদের তো মূলত লাগবে এমসিকিউ, তাই না? তাহলে পোলিও ভাইরাস, এই পোলিও ভাইরাস কাকে আক্রমণ করতে পারে? 1 নম্বরে ঊর্ধ্ব শ্বাসনালী, 2 নম্বরে অন্ত্রের আবরণ, 3 নম্বরে হচ্ছে স্নায়ু কোষ। তাহলে এখান থেকে সহজে একটা এমসিকিউ বানানো সম্ভব। পোলিও ভাইরাস নিচের কোনটিকে আক্রমণ করে না? আচ্ছা, তারপর চিকেন পক্স ভাইরাস কাকে আক্রমণ করে? শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না। কেন? চিকেন পক্স তো ত্বককে আক্রমণ করবে, কারণ শ্বাসনালী আক্রমণ করা রিসেপ্টর সাইট চিকেন পক্স ভাইরাসের নাই। অর্থাৎ চিকেন পক্স ভাইরাস শুধুমাত্র স্কিনকে আক্রমণ করতে পারবে। ঠান্ডা লাগার ভাইরাস শুধুমাত্র শ্বসনতন্ত্রকে আক্রমণ করতে পারবে। তার মানে ঠান্ডা লাগার ভাইরাস আমার ত্বককে আক্রমণ করতে পারবে না। আবার কি করতে পারবে না? চিকেন পক্স আমার শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না। আচ্ছা, তারপর এই যে ফাজ ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে, এই জন্যই ব্যাকটেরিওফাজ। আবার এর মধ্যে যেমন টি2 ব্যাকটেরিওফাজ শুধু টি2 ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, সে টি4 টি6 কেও পারবে না। তারপর এই যে টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, এটা শুধুমাত্র কোন গাছকে আক্রমণ করতে পারে? তামাক গাছকে আক্রমণ করতে পারে, শুধুমাত্র তামাক গাছকেই আক্রমণ করতে পারে। এবার আসো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং শব্দটার অর্থ কি জানো? ইমার্জিং শব্দটার অর্থ হচ্ছে উদীয়মান। উদীয়মান ভাইরাস মানে উদীয়মান বুঝো? মানে যে ভাইরাসটা কি করতেছে বলতো? নতুন নতুন ভাবে উদয় হচ্ছে, মানে আবির্ভূত হচ্ছে। তো যা হোক, এই ইমার্জিং ভাইরাস থেকে আমি তোমাদের পরের লেকচারে পড়াবো। কি বলো? তো আমাদের পরের লেকচার শুরু হবে কোথা থেকে? ইমার্জিং ভাইরাস থেকে। তো ভাইরাসের আমরা কয়টা পর্ব করে ফেললাম? ভাইরাসের আমরা 3টা পর্ব করে ফেললাম। তো পর্ব নাম্বার 4-এ দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।